মিস্টার তালুকদার, আসুন একটু আড্ডা দেওয়া যাক। দেখুন আবহাওয়াটা কি শীতল, ইটস এন বিউটিফুল ওয়েদার। বারিশ হবে মেইবি। কিছুটা বিদেশিয়ানা সুর নিয়ে বলল শাহজাদ। মেহরাদদের জরুরি আলাপ আলোচনা এই মুহূর্তে শেষ। তারা উঠেই যাবে এই মুহূর্তে বলল শাহজাদ। আকাশে ঘনঘটা আধার, শীতল আবহাওয়া ছড়াচ্ছে চারদিকে, যেমন বৃষ্টি হওয়ার পূর্বাভাস। মেহরাদ শাহজাদের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। ঘড়িতে সময় দেখল, সুব্রতা রুমে গিয়েছে আধা ঘন্টা হয়ে যাবে। মেয়েটা কি করছে কে জানে। আর এখন সে এদিকে ওয়েদার এনজয় করবে? হাউ সিলি, সে ব্যস্ত ভঙ্গিমায় বলল। এনজয় ইউ গাইজ, আমায় যেতে হচ্ছে, আদারওয়াইজ শি উইল ফিল বোরিং। উদ্ধৃতি চিহ্ন। কোন বোরিং হবে না, মিস্টার মেহরাদ। দেখবেন জমিয়ে ওর হাসবেন্ডের সাথে আলাপ করছে। আপনি বসুন। ওর হাজবেন্ড আসলো না সাথে? এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ার কারণ কি, মিস্টার মেহরাদ? আপনাদের ফ্যামিলির সাথে তো এটা যায় না। কিছুটা তাচ্ছিল্য করে বলল আয়রা। যেন সে সুব্রতাকে নিয়ে কোন গসিপে বসতে চাচ্ছে। এসেছে ওর হাজবেন্ড, দ্য পারসন সিটিং ইন ফ্রন্ট অব ইউ। অ্যাকচুয়ালি, ইউ আর রাইট মিস চৌধুরী। আমাদের ফ্যামিলির সাথে এটা যায় না। বাট স্টিল উই আর হাজবেন্ড এন্ড ওয়াইফ নাও। এন্ড দ্য ফ্যাক্ট ইজ, শি ইজ মাই বিলাভড চাইল্ডিশ ওয়াইফ। উদ্ধৃতি চিহ্ন। মেহরাদ টেবিল ছেড়ে বেরিয়ে পাশে দাঁড়ালো। সম্পূর্ণ ভাবলেশীন ভাবে বিশাল ওজনওয়ালা কথাটা অনায়াসে হালকা ভাবে বলে দিল। যেন তেমন কিছুই না। এদিকে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেল আয়রা। মস্তিষ্ক বাক্যটা মাথায় নিতে চাচ্ছে না। আভিজাত্যয় মুড়ে থাকা চেহারাটায় আশ্চর্য অবিশ্বাস্য ভাব, সেই সাথে স্তম্ভতা। নিজের কানকেই বিশ্বাস হচ্ছে না। শাহজাদেরও তাই অবস্থা। এদিকে মেহরাদ রাসেল সাহেবের সাথে ব্যস্ত ভঙ্গিতে কি যেন বলে আবারও ওদের দিকে তাকালো। তাদের স্তম্ভিত চেহারা তাকে কিছুই ভাবালো না। এনজয় ইউ গাইজ, মিট ইউ লেটার, ওকে বাই, বলেই রুফটপ ত্যাগ করল। আকাশের বর্জ্যপাতও যেন আয়রার মস্তিষ্ককে ঠিকানায় আনতে পারল না। সে তখনও স্তম্ভিত হয়ে রইল, চোখ দুটো আটকে মেহরাদের যাওয়ার পথে। মন মস্তিষ্ক জুড়ে একই শব্দের প্রশ্নের বিচরণ। বিলাভড ওয়াইফ, ম্যারিড, হার হাজবেন্ড। বাবার সাথে গাড়িতে সুব্রতা। সে চলেছে বাবার সাথে তার কোয়ার্টারে। দৃষ্টি নিবন্ধ তিমিরে ঢাকা অন্ধকার রাস্তার মধ্যে। বাবার জিপ গাড়িতে বসে সারি সারি গাছপালা পিছু ফেলে যাচ্ছে মেয়েটা। সেই সাথে নিয়ে যাচ্ছে এক বুক হাহাকার দুঃখ কষ্ট। চোখের পাতায় জল। চোখের সামনে মেয়ের ব্যথিত আদল সায়ান তালুকদারকে অস্থির করে তুলছে। ভিতরে পুড়িয়ে দিচ্ছে। তার মা টা কেন কষ্ট পাচ্ছে, কেন কাঁদছে? আসার আগে না কতটা খুশি ছিল। তাহলে তিনি বিচক্ষণ মানুষ। ভিতরের অস্থিরতা দমিয়ে আদরে সুরে মেয়েকে শুধালেন। আমার মায়ের কি হয়েছে, কেন কষ্ট পাচ্ছেন আম্মাজান? মেহরাদ কিছু বলেছে? কোন? উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা তড়িঘড়ি করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় লেগে গেল। বাবা বুঝতে পেরেছে তার কষ্ট। মেহরাদ ভাইকে ভুল বুঝবেন না তো? কিন্তু মেহরাদ ভাইয়ের তো কোন দোষ নেই। সে তো কষ্ট পাচ্ছে নিজেরই টিনেজার আবেগ নিয়ে। এদিকে লোকটার তো কিছু না। তার এই বোকামির জন্য এর আগের 12 লোকটাকে বাবা ভুল বুঝেছিল। এখনো যদি তা হয়। নিজের কণ্ঠকে আপ্রাণ স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে সুব্রতা বলল। আমি ঠিক আছি বাবা। মেহরাদ ভাই কিছু বলেনি। উনি তো মিটিং এ ছিলেন আমি যখন এসেছি। কথাই তো হয়নি। কি বলবে? সায়ান তালুকদার মেয়ের ভিতরের অস্থিরতাটুকু মাপলেন। মেয়ের কণ্ঠে স্বাভাবিকতার রেশ ধরেও কিছুটা অভিমান পেল মনে হলো। আগ্রহ নিয়ে আবারও জিজ্ঞেস করল। আসার পর থেকে মিটিং এ ছিল? উদ্ধৃতি চিহ্ন। উহু, সন্ধ্যা থেকে। উদ্ধৃতি চিহ্ন। তুমি কোথায় ছিলে তখন? তোমায় একা রেখে গিয়েছিল শুটে? তাই মন খারাপ? সুব্রতা তখনও মাথা নাড়িয়ে না জানালো। নিজের অজান্তেই অভিমানে ফুলে উঠা ঠোঁট দুটো নিয়ে রাস্তার ধারে চেয়ে বলল। উহু, সাথেই নিয়ে গিয়েছিল। কিন্তু কিন্তু সেখানে গিয়ে মিটিংয়ে ব্যস্ত হয়ে গিয়েছে। খুব গুরুত্বপূর্ণ কি না? সায়ান তালুকদার মেয়ের বাচ্চামতে মনে মনে হাসলেন। মেয়ে তার অভিমান করে তার সাথে চলছে। এতে অবশ্য ভালোই হয়েছে। মেয়েকে একটা দিন নিজের কাছে রাখল। এমনিতেও তো কোয়ার্টারটা খালিই পড়ে আছে। আজ সেখানেই নিয়ে যাবে মেয়েকে। এমনিতে সবই গুছানো, শুধু এখন থাকা হয় না এই যা। আপনি বাবার সাথে থাকেন আম্মা। বাবা আপনার জন্য ছুটি নিব না হয় 2 দিনের জন্য। সব ঘুরিয়ে দেখাবো হু। মন খারাপ করে না, ঠিক আছে? সুব্রতা বাবাকে মানা করে দিল এমনটা করতে। মনে মনে রাগ অভিমান দুঃখ সব নিয়েও মেয়েটা শঙ্কিত। চলে তো এসেছে বাবার সাথে রাগ করে, কিন্তু এরপর কি হবে তা তো সে ভাবেনি। কি হবে লোকটা জানলে? নাকি ব্যস্ততায় তার কথাও ভাববে না? এমনিতেও তো আনতে চায়নি, সে না থাকলেই বাকি।
অভিমানী মেয়েটার আবারও চোখ ছাপিয়ে জল গড়ালো নিঃশব্দে। নিজের এ পুচকে মনে এত অভিমান যে কিভাবে জড়ো হয়েছে সে নিজেও জানে না। শুধু জানে, এ লোকটার ছোট ছোট জিনিসও তাকে অনেক পোড়ায়, অনেক কষ্ট দেয়, একদম না মানার মতো। এই কষ্টের আগে পিছে সে আর কিছুই ভাবতে পারে না, কিছুই না। স্যুটের সামনে মেহরাত দরজা আনলক পেল। মেয়েটার বেখেয়ালিতে মুখশ্রী গম্ভীর হলো কিছুটা। ভিতরে ঢুকে কোন সারা শব্দ না পেয়ে শুভ্রা বলে ডেকে উঠল। নিজের ডাকের শব্দ নিজের কানেই বাড়ি খেল যেন। উত্তর না পেয়ে ভাবল, মেয়েটা কি অভিমান নিয়ে ঘুমিয়ে গেল না খেয়েই? এগিয়ে গেল আগে নিয়ের রুমের দিকেই। রুম খালি, কদম বাড়ালো পাশের রুমের দিকে। ভিতরটা হঠাৎই বেচেইন, অস্থির। ওই রুমেও সব ফাঁকা দেখল। একে একে ওয়াশরুম, পুল সাইড সব দেখল রুমের পাশের। কোথাও নজরে এলো না তার শুভ্রা। জিভ দিয়ে গাল ঠেলল ছেলেটা। ভিতরের অযাচিত অস্থিরতাকে প্রাধান্য না দেওয়ার চেষ্টা মূলত। আবারও কদম বাড়ালো নিজের রুমের দিকেই। উদ্দেশ্য আরেকটু ভালো করে দেখা। কদমে অস্থিরতা, কণ্ঠে তেজ মিশ্রিত হল। শুভ্রা, শুভ্রা, কোথায় তুই? ওয়াশরুমে? উদ্ধৃতি চিহ্ন। নিজের রুমের ওয়াশরুম চেক করে ওকে পেল না মেহরাদ। নিজের শক্তপোক্ত বলিষ্ঠ দেহে কম্পন অনুভব করল সে। ভিতরে নাম না জানা ভয়। মেয়েটা তো অল্পতেই রিয়েক্ট করে বসে বেশি। কোথায় এখন? কই ও? শুভ্রা, শুভ্রা, কোথায় আছিস? বের হচ্ছিস না কেন? আমি চলে এসেছি তো, বের হ তাড়াতাড়ি। খুঁজে পেলে কিন্তু খাবি আমার হাতে। কোন সারা শব্দ এলো না। মেহরাত দু হাতে মুখ ঘষল। মাথার উপরিভাগের চুলগুলো শক্ত হাতে পিছনে ঠেলে চোয়াল শক্ত করে খিচে রইল। অস্থির সে ছটফট করে উঠে বুক ফুলিয়ে শ্বাস ছাড়ল। সম্পূর্ণ মুখশ্রী লাল হয়ে গিয়েছে ইতিমধ্যে। ব্যাকুলতায় তার হৃৎস্পন্দন থমকে যাওয়ার মতো অবস্থা। পাইচারি করে ফোনটা খুঁজল। মেয়েটার কাছেই তো ছিল। কই এখন? রাসেল সাহেবকে কল করবে, গাড়ি বের করতে বলবে। আর কি করবে? কি করবে? কোথায় মেয়েটা? তার জান নিয়ে শান্তি পাবে? এরকম না করে বুকে ছুরি চালিয়ে দিলেই তো পারে। তার মৃত্যুটা এতে আছান হতো না কিছুটা? ওহ গড! নিজের মোবাইলটা খুঁজে পেল বিছানার উপরেই মেহরাদ। বাহিরে তুমুল বর্ষণের শব্দ পাচ্ছে সে। অশান্ত প্রকৃতি এই মুহূর্তে বাহিরে। কিন্তু তার চেয়েও বেশি অশান্ত নিজের ভিতরটা। অন্তঃস্থলের ব্যাকুল হাহাকারগুলো বাহিরের ঝড় তুফানকেও যেন ছাপিয়ে যাচ্ছে। মোবাইল হাতে কল লিস্টে ঢুকেই মেহরাদ শায়ান তালুকদারের কল দেখল। সেই সাথে ছোট্ট টেক্সট। মেয়ে তো বাবার সাথে চলে যেতে চাইছে জামাই সাহেব। আমার মেয়েকে ব্যস্ততা দেখায়। এই জামাইয়ের কাছে মেয়ে দিব না আর। বিদায়। মেহরাদ শব্দ করে নরম তুলতুলে বিছানায় বসে পড়ল। তার মানে মেয়েটা চাচ্চুর সাথে চলে গিয়েছে? কেন গিয়েছে? এই সামান্য কারণে? তার ঠিক কি করা উচিত এই মুহূর্তে? চোখ দুটো টকটকে লাল মেহিরাদের স্যুট ছেড়ে বের হলো। সেদিনের মতো আজও লিফট নিল না। ব্যাকুল অগ্রাসী কদমে সিঁড়ি বেয়েই ঝড় তুলে নেমে যেতে থাকল। তার পিছু পিছু রাসেল সাহেব। স্যার, আজ না গেলে হয় না? আগামীকাল গিয়ে নিয়ে আসবেন না হয় ম্যামকে? আমিই না হয় নিয়ে আসব? একদম ভোরে? বাহিরে তো ঝড় বইছে স্যার। কিভাবে যাবেন? রোড ব্লক পড়লে? উদ্ধৃতি চিহ্ন। টকটকে চোখ দুটো নিয়ে নামতে নামতে শীতল দৃষ্টি নিক্ষেপ করল মেহরাদ। কথা গুলিয়ে ফেলল রাসেল সাহেব। স্যারকে দেখে বেচারা মনে মনে ভয় কুকড়ে আছে। এই বড়লোকদের কখন কি হয়, অল্পতেই দুনিয়া তোলপাড় করে ফেলে। আর ম্যামটাও না। মেহরাদ লোকেশন দেখে নিল একবার। ভাগ্যিস মেয়ের মতো বাবাটাও জ্ঞানহীন না। আর হবেই বাকি করে? তাদের তালুকদার বংশের না? তাও মনে হয় এই গবেটটা তার চৌদ্দ গোষ্ঠীরও কিছু হয় না। এত বেকুব। রাসেল সাহেবকে ফেলেই সাই সাই করে গাড়ি নিয়ে ছুটল মেহরাদ। তুমুল বর্ষণে চারদিকে তখন বৃষ্টির ঝপঝপ শব্দ আর বাতাসের তীব্র শব্দ। গাছগুলো এদিক সেদিকে হেলে পড়ছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছেও। তবে বেশ সেসব কিছুই ওকে আটকাল না। চুম্বুকের ন্যায় ব্যাকুল ভাবে টেনে নিয়ে যাচ্ছে নির্দিষ্ট এক লোকেশনের দিকে। চোখ মুখ অস্বাভাবিকভাবে শক্ত, শীতল, গুমোট হয়ে আছে। শরীর আধভেজা হয়ে গিয়েছে পার্কিং লট থেকে গাড়িতে উঠতে উঠতেই। তাই নিয়েই গাড়ির মিটারের পারদ এর উপরে উঠিয়ে ছুটছে কোথাও। শায়ান তালুকদার মেয়ের জন্য নিজ হাতেই চটপট কিছু খাবার তৈরি করে দিল। নিজেও খেতে বসল। শুভ্রতা মানা করেও আটকাতে পারেনি বাবাকে। অজ্ঞতা নিজেও বসেছে বাবার সাথে। গলা দিয়ে খাবার নামছে না। কিছুক্ষণ ঘেটে ঘুটে উঠে পড়ল। বাবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের জন্য বরাদ্দকৃত রুমে চলে গেলে শায়ান তালুকদার মনে মনে ভাতিজাকে দোষল। আহারে, তার মেয়েটা কিভাবে মন মরা হয়ে আছে। এই মেয়েটা ছোট থেকেই একটার পর একটা সহ্য করে যাচ্ছে। এখনো যাচ্ছে। মেয়েটা শান্তির মুখ দেখবে কবে? নিজে বাবা হয়েও মেয়ের শান্তি কিনে দিতে পারেনি সে।
পারেনি নিজের ভালোবাসার মানুষটার জন্য। তার মেয়েটা ছোট থেকেই অভাগী। আর নিজেরাই এর সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। অপরাধ বোধে বুক ভারী হয়ে আসলো ওনার। নিজেদের ভুল ভ্রান্তিগুলো জানলেও কখনো মেয়েটার মাথায় হাত বুলিয়ে ক্ষমা চাওয়া হয়নি। কাছে টেনে বুকে জড়িয়ে আদরের চাদরে মুড়িয়ে নেওয়া হয়নি। ছেলের মৃত্যুতে স্ত্রী পাগল পাগল অবস্থা। মেয়েকে যখন দেখে তখন মারে বকে অভিশাপ করে, লানত করে। কুশল না পেয়ে মেয়ে যে ফেলেই স্ত্রীকে নিয়ে ছুটে চলে আসলো চট্টগ্রাম কোয়ার্টারে। ডাক্তারের তত্ত্বাবধানে রেখে সুস্থ করল। মেয়েকে রেখে আসলো দূরে, বাড়িতে। দীর্ঘ 6টা বছর মেয়েটা মা ছাড়া বাবা ছাড়া থেকে গেল। ছোট ছোট আহ্লাদ করে কথা বলা মেয়েটা নিশ্চুপতায় মিশে গেল আস্তে আস্তে। স্ত্রীকে রেখে ঢাকায় গেলে মেয়ে দূর দূরে থাকত। ভয় পেত বাবাও না দোষারোপ করে মায়ের মতো। মেয়েটা কতটাই কষ্টে গেল। মেয়েটা অভিযোগও করেনি কখনো। অথচ অল্পতেই ছেলেটার প্রতি কত অভিমান মেয়েটার। কেন, মেয়েটাও কি খুব বেশি ভালোবাসে ছেলেটাকে তাই? সেবার অ্যাক্সিডেন্টের পর মেয়ের মুখে মুক্তির কথা শুনে ভাতিজাকে মেয়ের থেকে একদম দূরে থাকতে বলে এসেছিল সে। তার মেয়েকে বুঝে না, কষ্ট দেয় এমন কাউকে সে মেয়ের পাশে মানবে না কত বলে শাসিয়ে আসলো। আর সেই মেয়ে আজ অল্পতেই ছেলের উপর কি নিদারুণ অভিমান চেপেছে মনে। একদম বাসা ছেড়ে বাবার সাথেই চলে এসেছে। তিনি হাসলেন, মৃদু হাসি। উঠে সব গুছিয়ে রেখে দিলেন। বাহিরের তুমুল বৃষ্টিতে কখন লোডশেডিং হয় বলাও যায় না। কিছুক্ষণের মধ্যেই ফোনে কল আসলো। মেহরাদের কল। হেসে রিসিভ করল। কি ব্যাপার ভাতিজা, এত রাতে কল? মেয়ে কোথায়? আপনি কোথায় ভাতিজা সাহেব? ঠাট্টা করে বলল সায়ান তালুকদার। ছেলেকে লজ্জা দেওয়ার সামান্য প্রয়াস। ছোট থেকেই মেহরাদের সাথে তার বন্ডিং অন্যরকম ছিল। তাই তো গোপন বিয়ের কথা শুনিয়ে মেয়ে ভুল কাউকে বেছে নিয়েছি সেই দুশ্চিন্তা মনে কখনোই উকি দেয়নি। কখনোই না। তোমার বাসার নিচে। সায়ান তালুকদার চিন্তিত হলেন। ব্যস্ত স্বরে বলিলেন। বাসায় আয়। বাহিরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। উহু আসবো না, ওকে আসতে বলো। কল রিসিভ করতে বলো। উদ্ধৃতি চিহ্ন। সায়ান তালুকদার মেয়ের রুমের কড়া নেড়ে ডেকে ভিতরে গেলেন। শুভ্রতা বালিশ জড়িয়ে বসেছিল। বাবাকে দেখে সোজা হয়ে বসল। ফোলা ফোলা লাল চোখ দুটো নিয়ে বাবার দিকে প্রশ্নাত্মক চোখে চেয়ে রইল। মোবাইল তুলছ না কেন? শুভ্রতা বুঝল না কিছু। কপালে ভাঁজ ফেলল। সায়ান তালুকদার আবার বললেন। মেহরাদ কল দিচ্ছে। কল না কি তুলছ না? মোবাইল কই তোমার মা? শুভ্রতার এতক্ষণে মোবাইলের কথা খেয়াল হলো। পার্স খুঁজল। সেখানেই মোবাইল এখনো। বের করে দেখল সাইলেন্ট হয়ে আছে। আবারও ভাসল মেহরাদের মোবাইল নম্বর। বাবার দিকে তাকালো নিচু মস্তকে। সায়ান তালুকদার মেয়ের ইতস্ততভাব বুঝে হেসে রুম ছেড়ে বেরিয়ে যেতে যেতে বলল। তোমরা চলে যাওয়ার আগে বাবা আবার তোমার সাথে দেখা করব, হু। তোমাকে নিয়ে ঘুরব সেদিন কেমন? ছেলেটা নিচে দাঁড়িয়ে আছে বলেই তিনি চলে গেলেন রুম ছেড়ে। শুভ্রতার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিল। নিচে দাঁড়িয়ে আছে মানে, এখাবে এসেছে? কখন আসলো? জানলো কিভাবে? মোবাইল ধরে রাখা হাতটা কেঁপে উঠল। বাহিরের বজ্রপাতের সাথে তার ভিতরটাও ধক করে উঠল। ছুটে গেল রুমের সাথে লাগোয়া বারান্দায়। এমন তুমুল বর্ষণে এখন লোডশেডিং হয়নি আশ্চর্যই বটে। নিচটা অন্ধকার, মধ্যরাত প্রায়, আবার বৃষ্টি হচ্ছে তুমুল ভাবে। চারদিকেই আলোহীন বললে চলে। বৃষ্টির সাথে সাথে চমকানো বিদ্যুতে শুভ্রতা দেখল কানে মোবাইল চেপে দাঁড়িয়ে মেহরাদ। গাড়ির সামনে। আতকে উঠল মেয়েটা। খামচে ধরল মেয়েটা বারান্দার গ্রিল। থরথর করে কেঁপে উঠা আঙুলে কল রিসিভ করে কানে ঠেকালো ফোন। ঊর্ধ্বশ্বাসে বলল। বিচ্ছেন কেন? বাসায় আসেন। আল্লাহ, অসুস্থ হয়ে যাবেন তো? কি বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে তো। বলতে বলতেই কেঁদে উঠল মেয়েটা। মেহরাদের দৃষ্টি স্থির। ভিজে চুপচুপে বলিষ্ঠ দেহ। চেপে আষ্টেপৃষ্ঠে লেগে আছে গায়ের শার্ট। কানে একই দাম্ভিক ভঙ্গিতে ফোন চাপা। বৃষ্টির তুরণে চোখের পাতা বুদে আসতে চাইছে। কপাল লেপ্টে থাকা চুলগুলো চোখ পর্যন্ত এসে ছুঁয়েছে। একই দাম্ভিক স্থির ভঙ্গিতে মেহরাদকে দাঁড়িয়ে থাকতে দেখে শুভ্রতা হু হু করে কেঁদে উঠল অজানা আশঙ্কাতেই। আরজি করলে। আমার কথা শুনতে পাচ্ছেন না? গাড়িতে ঢুকুন নয়তো বাসায় আসুন। শুনছেন? উদ্ধৃতি চিহ্ন। এখনো একই নিশ্চুপতা। শুভ্রতা পাগল পাগল হলো। লোকটা তার কথাই কানে নিচ্ছে না। টু শব্দও করছে না। সে ছুটল বাবার রুমের দিকে। সায়ান তালুকদারের রুমের দরজা খোলাই ছিল। শুভ্রতা গিয়ে কোনোরকমে বলল। বাবা, মেহরাদ ভাই এসেছে। আমি যাই। হে, মেয়েটার কণ্ঠে কান্নার তোপে ভেঙে এসেছে। সায়ান তালুকদার উঠে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। সুন্দর করে বললেন।
ভালোবাসায় রাগ অভিমান খুব স্বাভাবিক মা, কিন্তু দূরে চলে যাওয়া খুব বোকামি। এই বোকামি দ্বিতীয়বার না, বাবার বাড়িও না, ঠিক আছে? উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা বাবার অনুমতি পেয়ে গিয়েছে বুঝে এক ছুটে রুম ছেড়ে বেরিয়ে গেল, পরপর মেইন ডোর খুলে বের হয়ে গেল দৌড়ে। মিনিট পাঁচেকের মধ্যে উপস্থিত হলো মেহরাদের গাড়ির সামনে। বৃষ্টির তোপ তখনও একইভাবে চলমান। মেহরাদ সুব্রতার হাঁপিয়ে যাওয়া কান্না মিশ্রিত মুখশ্রী খানা দেখল। নিঃশব্দে দেখেই গেল 2 মিনিট। সুব্রতা মেহরাদের ভারী নীরবতায় নিজেকে কাঠগোড়ার আসামি মনে করল। ফুঁপিয়ে উঠল। 2 হাত বাড়িয়ে জড়িয়ে ধরতে গেল। মেহরাদ খুব সাবলীলভাবে এড়িয়ে গিয়ে গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে রইল। সুব্রতার কান্নার তোর যেন হুড় হুড় করে বাড়ল বৃষ্টির সাথে। বোকামি করে ফেলেছে। সে সবসময়ই করে। কিন্তু আজ বোধ হয় অনেক বেশি। লোকটাকে কিভাবে মানাবে? ক্ষমা করবে তো তাকে? কতদিনে করবে? সময় ব্যয় না করে গাড়িতে উঠে বসল সুব্রতা। তারপর মেহরাদও উঠে বসল। গাড়ি ছুটল তুমুক ঝড়বৃষ্টি ছাপিয়ে। কত সারি সারি এলোমেলো গাছ ফেলে এগুলো। কেউ খেয়াল করল না। ভিজে চুপচুপে গায়ে স্যুটের সামনে এসে দাঁড়ালো মেহরাদ। তার পিছু সুব্রতা। লোডশেডিং হয়েছে। চারদিকে অন্ধকার তলিয়ে। জেনারেটরেও বোধহয় প্রবলেম হয়েছে। ডোর লক খুলে ভিতরে প্রবেশ করে দেখল, ক্যান্ডেল জ্বালানো। অবাক হলো না মেহরাদ। রাসেল সাহেবের কাজ হতে পারে। সুব্রতাও পিছু পিছু ঢুকল। এখনো চোখের জল ফেলছে সে। গায়ের ভিজা শুকিয়ে যাওয়া ওড়না দিয়ে নাক মুছে লাল বানিয়েছে। ছিলেও গিয়েছে বোধ হয় কিছুটা। গাড়িতে সারা রাস্তা কেঁদেছে। মেহিরাদ ভাই একটা বারের জন্যও কিচ্ছু বলেনি। সান্ত্বনাও দেয়নি। এতবার অকেজ করেও মেয়েটা সান্ত্বনা খুঁজে, কি বোকা। এই হিমশীতল করা পাহাড় সমান রাগ সুব্রতা কিভাবে সামলাবে? কিভাবে ক্ষমা চাইবে লোকটার কাছে? মেহরাদ ত্রস্ত পায়ে হাতের ঘড়ি গাড়ির চাবি সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে রুমের দিকে এগুচ্ছে। নিজের ভিতরের আগ্নেয়গিরির ন্যায় স্ফুলিঙ্গকে এগুলোর দ্বারাই প্রকাশ করছে সে। সুব্রতা ভয়ে জমে যাওয়া পানিয়েই মেহরাদের পিছু পিছু রুমে ঢুকল। রুমে দুটো ক্যান্ডেল ঝালানো। মৃদু অন্ধকারাচ্ছন্ন আলো, সেই সাথে খোলা জানালা দিয়ে শীতল বৈরী হাওয়া মৃদু। ক্যান্ডেলগুলো মিটি মিটি করে কেঁপে উঠছে বাতাস লাগার সাথে। বিদ্যুৎ চমকানোয় আলোকিত হচ্ছে রুম কিছুটা একটু পরপর। শার্টের বোতাম খুলে শার্ট ছুঁড়ে ফেলল ফ্লোরে মেহরাদ। বৃষ্টির পানিতে ভেজা গা শুকিয়ে শরীরে চক্রাকারে তাপমাত্রা বেড়ে চলছে। সমস্ত মুখশ্রী লাল হয়ে আছে। চোখ দুটো দৃষ্টি মেলানো দায়। একদম টকটকে লাল হয়ে আছে। সুব্রতা পায়ের কাছে এসে পড়েছে শার্ট। সে দূরে সরে গিয়ে ফুঁপিয়ে উঠল। তার গায়ে এখনো ভিজে যাওয়া কুর্তি। মাথা নিত করা। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, বকছেন না কেন? বোকেন, রাগ ঝাড়েন, তাও এভাবে চুপ থেকে শাস্তি দিবেন আমায় দয়া করে। আমি তো বোকা, সবসময়ই আপনাকে রাগিয়ে দেই। ভুল করি, পাগলের মতো এটা সেটা করে ফেলি। আপনি বকেন আমায়, রাগ ঝাড়েন, তবুও এভাবে চুপ করে থাকবেন না প্লিজ। আমার ভয় করছে তো আপনায়। আহ! বাক্য শেষ হওয়ার আগেই এক জোড়া ক্ষিপ্ত বলিষ্ঠ হাত দেয়ালের সাথে চেপে ধরেছে সুব্রতাকে। কোন দিন গায়ে হাত না তোলা মেহরাদ শক্ত করে চেপে ধরেছে সুব্রতার পিছনের গোছার চুল। আরেক হাত বাহুতে চেপে দেয়ালের সাথে চেপে ধরেছে। চাপ এতটা প্রয়োগ করা যেন আঙুলগুলো দেবে যাবে নরম তুলতুলে ছোট্ট বাহুটার ভিতরে। হঠাৎ ধাক্কায় ভয়ে সুব্রতা চেঁচিয়ে উঠল। মাথার পিছনের দিকের ব্যথায় অঝরে চোখের পানি ঝরছে। তবুও মেয়েটা ছাড়াতে চাইল না। এটা তার প্রাপ্য। সে শুধু নিজের জীর্ণশীর্ণ ঠান্ডায় জমে যাওয়া হাত দুটো মেহরাদের সুউচ্চ 2 কাঁধে রাখল কোন রকম। আর রাখতেই মেহরাদের শরীরের তীব্র তপ্ততা উষ্ণতা অনুভব করল। নিভু নিভু আলোয় চোখের জল নিয়েই মেহরাদের দিকে তাকিয়ে সাথে সাথেই চোখ সরিয়ে নিল। তাকানো যাচ্ছে না চোখ দুটোয়। এতটাই লাল হয়ে আছে। লোকটার গায়ে জ্বর বাসা বাঁধছে। মেহরাজ শ্বাস ফেলছে ঘন ঘন। দুপাশের চোয়াল শক্ত করে তাকিয়ে আছে মেয়েটার দিকে। মেয়েটাকে ঠিক কিভাবে এই অপরাধের জন্য ট্রিট করবে সে মাথাতেই আনতে পারছে না। ভিতরের রোষানল প্রকাশ করতে না পেরে মেহরাদ পিছনের হাতের থাবা আরো শক্ত করল। মেয়েটা চোখ খিচে নিল সাথে সাথেই। কিন্তু টু শব্দও করল না। তা দেখে মেহরাদের রাগ আরো বাড়ল। ভালো সাজা হচ্ছে এদিকে। সে কি শাস্তি দাতা, যে মেয়েটা শাস্তি গ্রহণ করছে বিনা শব্দে? দাঁত চেপে হিসহিসিয়ে বলল, তোকে কি করা উচিত বল? কি করা উচিত? উদ্ধৃতি চিহ্ন। এতক্ষণ পর মেহরাদের কণ্ঠস্বর পেয়ে সুব্রতার কান্নার বেগ বাড়ালো। নাকের জল চোখের জল নিয়ে বিলাপ করে মেহরাদের উন্মুক্ত কাঁধ দুটোই 2 হাত আরো ভালোভাবে চেপে ধরল। যা ইচ্ছে করুন, শুধু এভাবে চুপ থাকবেন না দয়া করে। আমায় মাফ করতে হবে না। শাস্তি দিন, তবুও কথা বলুন। এই তোর কি মনে হয় আমাকে? হ্যাঁ,
মানুষ না আমি, মানুষ মনে হয় না আমায়? সব সময় পাগলের মতো দৌড়াস কেন আমায় দিয়ে? বুঝবি কবে বল? কবে বড় হবি? কবে? চেঁচিয়ে সুব্রতাকে ধাম করে ছেড়ে দিয়ে দেয়ালে 2-4টে ঘুষি মেরে দিল। হাতের চামড়া থেতলে গেল। বাহিরের বজ্রপাতের সাথে তাল মিলিয়ে সুব্রতা বিকট চিৎকার করে হাতটা নিজের বুকে আগলে নিতে চাইল। মেহরাদ দিল না, সরিয়ে দিতে চাইল ওকে। সুব্রতা পাগলের মতো ক্ষমা চাইতে চাইতে মেহরাদের বুকে সেটে গেল। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল মেহরাদকে। ভয়, কান্নার তোপে মেয়েটা থরথর করে কাঁপছে। মেহরাদের উষ্ণতায় নিজের শীতল দেহেও উষ্ণতা অনুভব করল কিছুটা। পড়ে রইল উন্মুক্ত বক্ষ পিঞ্জিরায়। সময় নিয়ে মেহরাদের মস্তিষ্কের নিউরনগুলো ধোপাত থামাচ্ছে। রিল্যাক্স হচ্ছে যেন কিছুটা। এদিকে সুব্রতা কি যেন বারবার বিড়বিড় করেছে। বারবার বলছে, আর করব না, আর করব না, আর করব না। মেহরাদ শান্ত স্থির হয়ে দাঁড়াতেই মিনিট 10-এর পর সুব্রতা মাথা তুলে চাইল লোকটার দিকে। আবারও চোখ উপচে জল গড়াচ্ছে। নাক টেনে ঠোঁট দুটো চাপল। কাপা কাপা পা, এর আঙুলে ভর দিয়ে নিজেকে একটু উঁচু করে মেহরাদের চোয়ালে হাত ছোঁয়ালো। ছোট্ট হাত দুটো গালে চেপে গলা দলামথিত কান্না নিয়ে বলল, আর হবে না, সত্যিই হবে না। এরপরও এমন করছে কেটে গঙ্গায় ভাসিয়ে দিবেন আমার মতো মেন্টালদের বেঁচে থেকে। আর বলতে পারল না এটা। চলতি বুলি বন্ধ হয়ে গিয়েছে এক জোড়া টপ্ত ক্ষিপ্র ওষ্ঠের আক্রমণে। পা দুটো জমিনে লেগে আরো কয়েক কদম পিছিয়ে গিয়েছে ইতিমধ্যে। ভেঙে আসতে চাইছে, কিন্তু একটা বলিষ্ঠ হাত তৎক্ষণাৎ কোমর পেঁচিয়ে ধরেছে। আগ্রাসী ক্ষিপ্ত চুমুর তুরণে নিঃশ্বাস আটকে আসছে মেয়েটার। লোকটা যেন ভিতরের সমস্ত রাগ, ঝাল, কমলার কোয়ার ন্যায় কোমল জুসি ঠোঁট দুটোয় ঝাড়ছে। নোনতা স্বাদ পেল মেয়েটা, সেই সাথে তীব্র জ্বলন। পলিশ করা স্টাইলিশ নখ জোড়া দাবিয়ে দিয়েছে কাঁধে, সেদিকে খেয়াল নেই মেয়েটার। ছাড়া না পেয়ে মেয়েটা অস্থির হল। শ্বাস নিতে পারছে না সে। দুহাত কাঁধ বেয়ে মাথার কাছে নিয়ে গেল। চুলগুলো টেনে ধরল সজোরে। যদি হুঁশ ফিরে লোকটার। মেহরাদ ছাড়ল সুব্রতাকে। নিঃশ্বাস নিতে দিল মেয়েটাকে। হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে থাকা মেয়েটার ক্ষতবিক্ষত ওষ্ঠ জোড়ায় বৃদ্ধা আঙুল চেপে হিসহিসিয়ে হিংস্র স্বরে আওড়াল। সাহস হয় কি করে এ কথা বলার? ভুলেও এই কথা আরও একবার শুনলে এই ঠোঁট দুটো আস্ত রাখব না। উদ্ধৃতি চিহ্ন। সুব্রতা বড় বড় শ্বাস টেনে মাথা দুলিয়ে সম্মতি দিল, অর্থাৎ সে আর বলবে না। কিন্তু মেহরাদ তো এতে সন্তুষ্ট না। গাল চেপে বলল, গলায় সাউন্ড নেই, মুখে বল। হ্যাঁ হ্যাঁ, আর বলবো। কিচ্ছু বলবো না এসব, কখনো না। মেহরাদ ছেড়ে দিল ওকে। দাঁড়িয়ে রইল ওর সামনেই, দূরত্ব শুধু 3-4 সেন্টিমিটারের। মেয়েটার বড় বড় নিঃশ্বাস তার উষ্ণ উন্মুক্ত বুকে এসে আছড়ে পড়ছে। ভিজে লেপ্টে যাওয়া কুর্তিটা বক্ষবিভাজের সাথে সেটে গিয়ে নিখুঁত সৌন্দর্য ফুটিয়ে তুলেছে যেন চোখ দুটোর সামনে। নিজেকে মিনিট খানেকে শান্ত করে মেহরাদের ক্ষিতবিক্ষত হাতটা চেপে ধরল সুব্রতা। নিজের ক্ষত হওয়া ঠোঁটের কথা সে বলেই বসেছে। টেনে নিয়ে গেল লোকটাকে নরম বিছানার কাছে। বেড সাইড টেবিলের পাশে মোমবাতি রাখা। সেখানটাতেই বসালো। হাতটা মোমবাতির কাছে নিয়ে দেখল অনেকটা জায়গা জুড়ে লাল হয়ে আছে, আর কিছু কিছু জায়গায় ফেটে রক্তকণিকা উকি দিয়ে আছে। মেয়েটা ক্ষিতবিক্ষত ঠোঁট নিয়েই সেদিনের মতোই আবারও পাগলের চুমু খেল। পার্থক্য সেদিন ছিল মুখে, আজ হাতে। ফ্লোরে বসে হাতটা নিজের অর্ধ শুকানো ওড়না দিয়েই মুছিতে নিলে মেহরাদ তা ছুঁড়ে ফেলে দিল হাতে পেঁচিয়ে। ওড়নার অবস্থান হলো অন্ধকার ফ্লোরে। সুব্রতার কান্না বাড়ল। আবারও নাকটা ফুলে ফেপে উঠল ফুপানোর তোপে। মেহরাদের হাতটা বুকে জড়িয়ে শুধালো, আপনার রাগ কমানো যাবে কিভাবে? এই যে দেখেন, এগুলো কতটা ক্ষিতবিক্ষত করেছেন। আর কিভাবে শাস্তি দিয়ে রাগ কমাবেন বলুন? যা করার করুন, শুধু রাগ অভিমান শেষ করুন। সেবারের মতো এত দূরে থাকতে পারবো না আপনায় ছেড়ে। আজকের মধ্যেই সব শেষ করুন। দরকার হলে এখানে আরেকটু ক্ষত করুন, তবুও আজই শেষ করুন এ রাগ। বাচ্চাসুলভ হয়ে বলল মেয়েটা, নিজের ঠোঁট দেখিয়ে। মেহরাদ মেয়েটাকে হেঁচিকা টানে কোলে এনে ফেলল নিচ থেকে। হাতে টান পড়েছে, হাত ছাড়া দিয়ে তা স্বাভাবিক করার চেষ্টা করল। আবারও পেঁচিয়ে ধরে কোলে বসালো ভালো করে। পায়ে পেঁচিয়ে ধরল মেহরাদের কোমর মেয়েটা, কোন কুশল না পেয়ে। স্তম্ভিত চেহারা মেয়েটার। মেহরাদ ওর কুর্তির পিছনের চেনো টেনে খুলতে খুলতে বলল, এতটুকু ক্ষততে রাগ কমবে না আমার। আজকের মধ্যে রাগ কমাতে চাইলে আরো ক্ষত করে রাগ ঝাড়তে হবে। তুই সেটা চাইছিস? আজকেই সব রাগ শেষ করে দিব? অবুঝ মেয়েটা উপর নিচ মাথা নাড়াল দ্রুত। সে আজকেই চায় সব শেষ করতে। কিন্তু মেহরাদের চেনো খোলার কারণ বুঝল না। শিরশির করে উঠল দেহখানা। শীতলতা ছেড়ে দেহ এখন উষ্ণতায় মুড়ে যাচ্ছে। তবুও শীত শীত করছে। মেহরাদ কুর্তি টেনে কোমর পর্যন্ত নিচ অবধি নামিয়ে দিল।
হাতের ছোঁয়া নাশকারী। শুভ্রতার নারী সত্তাকে যেন শুষে নিতে চাচ্ছে দু হাতের আজলায়। অন্ধকারের মধ্যে নিভু নিভু আলোয় তবুও দেখল মেহরাদের চোখ জোড়া শুভ্রতা। এই চোখে হিংস্রতা নেই, না আছে শাস্তি দেওয়ার আকাঙ্ক্ষা। তাহলে কি এই চোখ দুটোয় কেমন নেশাগ্রস্ত, আফিম মেশানো? শুভ্রতার পুরো নারী সত্তা থরথরিয়ে কেঁপে উঠল যখন মেহরাদের আঙুলের ছোঁয়া অনুভব করল ইনারের স্ট্র্যাপে। বাহিরের তুমুল বর্ষণের সাথে তাল মিলিয়ে রুমের ভিতরেও ঝড়মাতাল করা অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠল। উষ্ণতা বাড়ল দুটো দেহের। মেহরাদ অশান্ত প্রকৃতির ন্যায় নিজেও অশান্ত হল। মেয়েটাকে কোলে নিয়েই ঘুরে নরম তুলতুলে বিছানায় ফেলল। জনেই সাথে সাথে দেবে গেল কয়েক ইঞ্চি। জনের গরম নিঃশ্বাসে বেসামাল অস্থিরতা। শুভ্রতার নারী মন যেন আঁচো করে ফেলেছে কি হতে যাচ্ছে তা ভেবে। তলপেটে অজস্র প্রজাপতিরা ডানা ঝাপটাতে শুরু করল। উন্মাদ মেহরাদ অজস্র চুম্বনে ভরিয়ে তুলছে মেয়েটাকে। একসময় হাঁপিয়ে গিয়ে মেয়েটা থামাতে বলল, মম, একটু স্থির হন। রিল্যাক্স, রিল্যাক্স। জ্বরের ঘোরে পাগলামো করছেন। কোন রকমে আওড়াল মেয়েটা। নোপ, ইটস নট মেডনেস, ইটস কোল্ড লাভনেস। ইটস দা ওয়ে হাউ আই লাভ মাই ওনি রোটি কোয়ে। বলেই মেয়েটার হাত দুটো মাথার উপরে চেপে ধরল। রাশভারী স্বরে হুঁশিয়ারি দিল, ডিস্টার্বনেস আমার একদম পছন্দ হচ্ছে না, জান। মেয়েটার নিঃশ্বাসের গতি যেন আরো বাড়ল। নিঃশ্বাসের সাথে দেহের কোমল সত্তার ভাঁজ কেঁপে কেঁপে উঠছে মেয়েটার। মেহরাদের উন্মাদনা আরো বাড়ল। নাক ডুবালো সেথায়। শ্বাস টেনে বলল, আরো ক্ষত করতে চাই। নিজের ওষ্ঠ দ্বারা উন্মোচন করতে চাই আমার ভালোবাসার নারী অঙ্গের রহস্য। সম্পূর্ণ নিজের করে নিতে চাই। আজ এই মুহূর্তে। দাঁত বিধিয়ে আবারও শুভ্রতার দিকে চাইল। শুভ্রতার চোখে জল, লজ্জার আবরণ, সেই সাথে নীরব সম্মতি যেন। মেয়েটা কাপা কাপা হাতে মেহরাদের কাঁধ টেনে এনে নিজেকে মেহরাদের বক্ষে আড়াল করতে চাইল। আদুরে বোকা বউয়ের নীরব সম্মতি পেয়ে মেহরাদ খেয়ে হারালো। দলামথিত হলো নিজেদের দেহের পরিহিত পোশাকগুলো অন্ধকার ফ্লোরে। নরম বিছানার বালিশ কমফর্টার একে একে সব উল্ট পালট হলো তাদের উত্তাল প্রেমের জোয়ারে। মেয়েটা ক্ষণে ক্ষণে স্বামীর দেওয়া তীক্ষ্ণ সূচালো আঘাতে মুষড়ে উঠছে। ছাড়া পেতে চাইছে না, কিন্তু গ্রহণ করতে চাইছে সবটুকু আদর স্বামী নামক প্রণয় পুরুষের। সেই সাথে প্রাণপ্রিয় ভালোবাসার পুরুষের কাছে নিজেকে সঁপে দিতে চোখের কোল ঘেঁষে পানি ঝরালো। লোকটার আগের বলা বারবার সাবধানী বাণীগুলো স্মরণ করল। ইরোটিক ভালোবাসা কি তার প্রমাণ পেল। সেই সাথে উন্মাদ লোকটার সবশেষে নিজেকে গম্ভীর খোলস ছেড়ে বহিঃপ্রকাশ করার আদুরে ছোঁয়াগুলো তাকে আরো পাগল করল। আমার জানকে খুব ভালোবাসি, খুব। এই ক্ষতগুলো আমার ভালোবাসার। এই মিষ্টি যন্ত্রণাগুলো তো আমার জানেরই পাওনা, তাই না? উদ্ধৃতি চিহ্ন। শুভ্রতা তীক্ষ্ণ মিষ্টি যন্ত্রণায় তখন কাতর। ছটফট করছে শুধু। মুক্তি পেতে চাইছে না, কিন্তু নিজেকে মানিয়েও নিতে পারছে না। ঠিক সেই মুহূর্তে আবারও অতল সমুদ্রের ন্যায় কোমল, গভীর গলায় ভেঙে ভেঙে ধ্বনিত হলো তার প্রাণপ্রিয় পুরুষের কণ্ঠ। বি ব্রেভ, জান। ফার্স্ট টাইম, উইল ড্রাইভ স্লোলি এন্ড জেন্টলি, আমার জান। অনেক ভালোবাসি, ইনফিনিটি। তাকে ব্রেভ হতে বলছে। অথচ আদুরে ছোঁয়ায় ভিতর থেকে শুষে নিচ্ছে সমস্ত সত্তা। হৃৎস্পন্দনে যেন রক্ত ছলকে ছলকে উঠছে। আসন্ন কিছুর আগামী সংকেত থরথর করে কাঁপিয়ে দিচ্ছে তনুমন সর্বাঙ্গ। এর মিনিট একের মধ্যেই শুভ্রতা তীক্ষ্ণ সূচালো ব্যথায় তরপিয়ে উঠল। অদ্ভুত স্বরে গঙ্গিয়ে উঠল, চাপা সেই সূচালো স্বর। পূর্বের ক্ষতবিক্ষত ওষ্ঠ জোড়া আবারও দাঁত দ্বারা চেপে ধরতে চাইল, কিন্তু এর আগেই আবারও আরেকজনের দখলে চলে গেল ওষ্ঠ জোড়া। দিশেহারা সে নখ দিয়ে খামচে ধরল মেহরাদের বলিষ্ঠ প্রজাপতি ন্যায় সেই পিঠ। কত আঁকিবুকি ইতিমধ্যে সেথায় হয়ে গিয়েছে তার ইয়াত্তা নেই। আবার নতুন উদ্যমে তাতে নেমে গেল মেয়েটার নখ জোড়া। ফুপিয়ে জীবনের মিষ্টি প্রথম পাওয়া যন্ত্রণাটুকু গ্রহণ করাই লেগে গেল। প্রণয়ের পুরুষটিকে সম্পূর্ণ নিজের করে পেয়ে নিজেকে পরিপূর্ণ মনে হলো তার। মেহরাদের বারবার আদুরে কথাগুলো ঝড় তুলছে অন্তঃস্থলে। তার এই আদুরে মেহরাদ ভাইয়ের জন্য হলেও সে এরকম হাজার যন্ত্রণা চুটকিতে সহ্য করে নিবে। গভীর অরণ্যের ন্যায় গভীর এ স্বর সে বারবার শুনতে চায়। লোকটাকে তার জন্য এতটা উন্মাদ তার চক্ষুকে শীতল করছে। এই শিথিলতা নিয়ে সে মরতেও রাজি। একবার না বারবার। ক্রন্দনরত রমণীর এমন তুমুল বর্ষণের প্রণয়া জোয়ারে উত্তাল আবেগী নির্লজ্জ মনটা গেয়ে উঠতে চাইল। একবার বলি, বারবার বলি যে লক্ষ্যবার। তুমি আমার প্রিয়তম, তুমি যে আমার চলবে।